রশ্মিকার সাক্ষীই পাল্টে গেল পুরো গেম। আর অবশেষে পাপের শাস্তি পেল অহংকারী সংযুক্তা এবং জিতে গেল ন্যায়ের প্রতীক পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে দেখা যাবে আসন্ন পর্বগুলোতে। তাই গল্পের প্রতিটি ভাঁজ সম্পূর্ণ জানতে লেখাটি পড়তে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই এক গভীর রাতের দৃশ্য, যেখানে নিস্তব্ধতা ভেঙে পারুলের ঘরে ঝড়ের বেগে প্রবেশ করে রায়ান। তার চোখে মুখে তখন এক অদ্ভুত হিংস্রতা আর অধিকারবোধের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। সে সোজাসুজি পারুলের দিকে এগিয়ে গিয়ে তাকে শক্ত হাতে চেপে ধরে এবং হিস হিস করে বলে ওঠে, তোকে আমি বারবার বারণ করেছিলাম না পারুল, ওই বুড়োটার সঙ্গে তুই একদম মিশবি না। তোর কি মনে থাকে না আমার কথাগুলো? আমি তোকে স্পষ্ট বলেছিলাম যে ওই লোকটাকে আমি সহ্য করতে পারি না, আমার চোখের বিষও। আর তুই কিনা তার সঙ্গেই হাসাহাসি করে কথা বলছিস। কেন পারুল, কেন তুই এমন করছিস? আমার কথার কি তোর কাছে কোনো দাম নেই? রায়নের এমন উন্মত্ত আচরণে পারুল প্রথমে ভরকে গেলেও মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেয় এবং প্রচণ্ড রাগে ফেটে পড়ে। সে রায়নের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে, তুই কে রে রায়ান? আমার ওপর এভাবে অধিকার খাটানোর সাহস তুই পেলি কোথায়? তুই যদি অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে পারিস, তাকে ভালোবাসতে পারিস, তাহলে আমি কেন অন্য কারোর সঙ্গে কথা বলতে পারবো না? আমি কার সঙ্গে কথা বলবো আর কার সঙ্গে বলবো না, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে তোর নাক গলানোর কোনো অধিকার নেই। আমি কি এখন মাঝরাতে চিৎকার করে বাড়ির সবাইকে ডাকবো, বলবো যে তুই এই গভীর রাতে আমার ঘরে ঢুকে আমার উপর জোর জবরদস্তি করছিস? পারুলের এই শাসানিতে রায়ান একটুও দমে না, বরং আরও জেদ ধরে বলে ওঠে, ডাক না সবাইকে, আমি ভয় পাই না কিচ্ছুতে। আমি যা করেছি বেশ করেছি। আমার যেটা ভালো লাগবে না সেটা আমি করতে দেব না তোকে। তখন পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম, ঠিক তখনই সেখানে রুকুদি চলে আসে। দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে যায় এবং দ্রুত পায়ে এগিয়ে এসে পারুলকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে পারুল, কেন তোরা এই মাঝরাতে ঝগড়া করছিস? তখন পারুল রুকুর দিকে তাকিয়ে ছল ছল চোখে নালিশের সুরে বলে, দেখো না রুকু দিদি, তোমার ভাই এই এত রাতে আমার ঘরে এসে আমার ওপর কেমন জোর খাটাচ্ছে। ও আমাকে শাসাচ্ছে। আমি কার সঙ্গে কথা বলবো আর কার সঙ্গে বলবো না সেই ফতোয়া জারি করছে। এটা কি কোনো সভ্য মানুষের আচরণ? তখন রায়ান পাশ থেকে বলে ওঠে, আমি একদম ঠিক কাজ করেছি রুকুদি। ও কার সঙ্গে রাতে মেসেজ করছে আর কার সঙ্গে হাসাহাসি করছে সেটা তুই জানিস না, তাই কথা বলিস না। তখন রুকু ভাইয়ের এই ঔদ্ধত্য দেখে হতাশায় মাথা নাড়ে এবং খুব শান্ত অথচ দৃঢ় গলায় বলে, দেখ রায়ান, তুই তো পারুলকে ভালোবাসিস না। তুই তো নিজেই সবাইকে জানিয়ে দিয়েছিস যে তুই অন্য কাউকে ভালোবাসিস, তোর মনে অন্য কেউ আছে। তাহলে পারুল যদি এখন নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিতে চায় বা কাটাতে চায়, তাহলে তুই কেন বাধা দিচ্ছিস? তুই কে তার পথে দাঁড়ানোর? তোর এই অধিকার তো কেউ দেয়নি রায়ান। তুই আজ যেটা করছিস সেটা একদম উচিত হয়নি। রুকুর এই যুক্তিপূর্ণ কথাগুলো যেন তীরের মতো গিয়ে বিঁধে রায়ানের বুকে। সে মুহূর্তের জন্য থমকে গেল। তার ভেতরের বিবেক যেন একটু নড়ে চড়ে বসল। সে মনে মনে ভাবতে লাগল, তাই তো, রুকুদি তো ঠিকই বলছে। আমি তো পারুলকে ভালোবাসার কথা স্বীকার করিনি। তাহলে কেন আমি ওর ফোনটা কেড়ে নিলাম? কেন আমি ওর উপর এত অধিকার ফলাচ্ছি? আমি কি তবে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেললাম নিজের অজান্তেই? কিন্তু মুখে সে কিছুই বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। তখন রুকু আবার বলতে শুরু করল, দেখ রায়ান, তুই আমাদের কাছে যেমন প্রিয়, পারুলও ঠিক ততটাই প্রিয়। তুই যদি পারুলকে ভালোবাসতিস তাহলে এই অধিকার খাটানোটা মানা যেত। কিন্তু এখন তো সেই সম্পর্ক নেই। তাহলে তুই কেন পারুলের উপর মানসিক অত্যাচার করছিস? রুকুর কথায় রায়ান অবশেষে হার মানল। সে নিচু গলায় বলল, ঠিক আছে, ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। এই বলে সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু যাওয়ার সময় মনে মনে এক অদ্ভুত প্রতিজ্ঞা করল, যে বুড়োটাকে আমি পারুলের জীবন থেকে সরিয়ে দেব বলে ভেবেছিলাম, সেটা তো করতেই হবে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, আমাকে প্রমাণ করতে হবে যে আমিই সেরা। পারুলের জন্য আমি ছাড়া আর কেউ যোগ্য হতে পারে না। এই জেদ বুকে চেপেই সে ঘর থেকে বেরিয়ে গেল। রায়ান চলে যাওয়ার পর রুকু পরম মমতায় পারুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পারুল, শান্ত হ। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়। আর ওসব কথা ভাবিস না। পারুল মাথা নাড়ল বটে, কিন্তু তার মনের মধ্যে রায়নের এই অদ্ভুত আচরণের কথাগুলো তোলপাড় করতে লাগল। সে ভাবতে লাগল, রায়ন আসলে কি চায়? ওর মনের খবর ও নিজেই জানে না। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিল পারুল। তারপর সকাল হতেই দেখা গেল এক নতুন কর্মব্যস্ত দিন। দুজনেই অফিসে গেল, কিন্তু অফিসের পরিবেশটা আজ একটু অন্যরকম। সিইও ম্যাডাম সংযুক্তা নেই। তার অনুপস্থিতিতে অফিসের দায়িত্ব এসে পড়ে ধ্রুবর কাঁধে। ধ্রুব অফিসে এসেই সবাইকে ডেকে কড়া ধমক দিয়ে বলল, দেখো, আমাদের সিইও ম্যাডাম এখানে না থাকায় আমার উপর কাজের প্রচণ্ড চাপ পড়েছে। তাই আমি চাইব তোমরা কেউ কাজে ফাঁকি
দেবে না এবং আমার সঙ্গে সহযোগিতা করবে। কেউ অকারণে গল্পগুজব করে সময় নষ্ট করবে না। ঠিকমতো কাজ করো সবাই। ধ্রুবর এই নির্দেশের পর সবাই যখন যার যার কাজে মন দিল, ঠিক তখনই পারুলের নাকে ভেসে এলো একটা পরিচিত পারফিউমের গন্ধ। সে থমকে দাঁড়ালো। এই গন্ধটা সে আগেও পেয়েছে। খুব চেনা গন্ধ এটা। সে মনে করার চেষ্টা করল কোথায় পেয়েছে এই গন্ধটা। তার মনে পড়ে গেল রজতদা যখন মারা যায় বা নিখোঁজ হয় সেই সময়ের কথা। রজতদার গার্লফ্রেন্ডের গায়ের গন্ধ ছিল এটা। কিন্তু কে ছিল সেই মেয়েটা সেটা তো কেউ জানে না। পারুল বুঝতে পারল সেই মেয়েটা এই অফিসেরই কেউ। আর আজ সেই রহস্য উদ্ঘাটন করার সুযোগ এসেছে। পারুল তার কাজ ফেলে উঠে দাঁড়ালো। সে বুঝতে পারল এই গন্ধটাই তাকে আসল অপরাধীর কাছে পৌঁছে দেবে। সে এদিক ওদিক তাকিয়ে দেখল রাজনার সঙ্গে একটা মেয়ে কথা বলছে। পারুল ধীর পায়ে সেখানে এগিয়ে গেল এবং খুব স্বাভাবিকভাবে বলল, বাহ, তোমার পারফিউমের ঘ্রাণটা তো খুব সুন্দর। কি পারফিউম ব্যবহার করো গো তুমি? মেয়েটি পারফিউমের নাম বলতেই পারুল হতাশ হলো। না, এটা সেই নাম নয়। এরপর পারুল যেন এক প্রকার পাগলই হয়ে গেল। সে অফিসের একের পর এক কলিগের কাছে গিয়ে তাদের পারফিউমের নাম জিজ্ঞাসা করতে লাগল। তার এই অদ্ভুত আচরণ দেখে অনেকেই বিরক্ত হলো, আবার কেউ কেউ হাসাহাসিও করল। কিন্তু পারুল সেসবের তোয়াক্কা করল না। তার লক্ষ্য এখন একটাই, আসল সত্যটা খুঁজে বের করা। পারুলের এই কাণ্ড দেখে এক কোনায় বসে থাকা রেশমিকা ভয়ে সিটিয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বারবার নিজের হাতটা ওড়না দিয়ে ঢাকার চেষ্টা করতে লাগল, যেন তার গায়ের গন্ধ কেউ না পায়। ঠিক তখনই শিরিন এসে পারুলের পথ আটকালো এবং ব্যঙ্গ করে বলল, কিরে পারুল, তুই কি পাগল হয়ে গেলি নাকি? অফিসটা কি মাছের বাজার পেয়েছিস? সবাইকে এভাবে পারফিউমের নাম জিজ্ঞাসা করছিস কেন? ছোট লোক কোথাকার, নিজের কাজ ফেলে এসব কি শুরু করেছিস? পারুল শিরিনের দিকে তাকিয়ে এক অবজ্ঞার হাসি হাসল এবং কড়া গলায় জবাব দিল, দেখ শিরিন, একদম আমার ওপর খবরদারি করতে আসবি না তুই। তোদের সিইও ম্যাডামের কি অবস্থা হয়েছে দেখছিস তো? জেল খাটার যোগ হয়েছে ওনার। আর তুই যে তার হয়ে দালালি করছিস, তোর কি হবে ভেবে দেখেছিস? আমি যদি চাই তোর অবস্থাও খারাপ করতে পারি। তুই আমাকে কি ভয় দেখাবি? আমাকে তো এমনিতেই দুদিন পর অফিস ছেড়ে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আমি এই অফিসের জঞ্জাল সাফ করে দিয়ে যাব। শিরিন পারুলের এই মূর্তি দেখে আর কথা বাড়ালো না। সুর করে সেখান থেকে কেটে পড়ল। এরপর এলো সেই চূড়ান্ত দিন। আদালতের শুনানি শুরু হলো। পারুলদের উকিল জয় সাহেব বিচারককে উদ্দেশ্য করে বললেন, হুজুর, আজ আমরা এই কেসে এক নতুন মোড় আনতে চাই। পারুল এবং রায়ান অনেক তদন্ত করে এমন কিছু তথ্য পেয়েছে যা এই কেসের পুরো ভিত্তিটাই বদলে দেবে। আমরা প্রমাণ পেয়েছি যে সংযুক্তা দেবী শুধু সুবিনয় বাবুকেই নয়, এর আগেও একজনকে ফাঁসিয়েছিলেন নিজের দুর্নীতি ঢাকার জন্য। আমরা সেই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীকে আজ কাঠগড়ায় দাঁড় করাতে চাই। বিচারক অনুমতি দিলেন এবং নাম ঘোষণা করা হলো রেশমিকার। সংযুক্তা কাঠগড়ায় দাঁড়িয়ে তাচ্ছিল্যের হাসি হাসছিলেন, কিন্তু রেশমিকার নাম শুনে তার মুখের হাসি মিলিয়ে গেল। তিনি চমকে উঠলেন। রেশমিকা ধীর পায়ে কাঠগড়ায় গিয়ে দাঁড়ালো, হাতে গীতা নিয়ে শপথ করল। তারপর কম্পিত কণ্ঠে বলতে শুরু করল সেই দিনের পুরো ঘটনা। সে জানালো কিভাবে সংযুক্তা তাকে ব্ল্যাকমেল করেছিলেন, কিভাবে তাকে দিয়ে জোর করে রজতের নামে মিথ্যে অভিযোগ লিখিয়েছিলেন এবং কিভাবে রজতকে অন্যায়ভাবে অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল। রেশমিকার এই জবানবন্দি শুনে পুরো আদালত স্তব্ধ হয়ে গেল। সংযুক্তা চিৎকার করে বলে উঠলেন, মিথ্যে কথা, ওসব মিথ্যে বলছে, ও পারুলের সাজানো লোক। কিন্তু উকিল তখন উপযুক্ত প্রমাণ এবং সেই সময়ের সিসিটিভি ফুটেজের কিছু অংশ পেশ করলেন, যা রেশমিকার কথাকে সত্য প্রমাণ করল। বিচারক সব শুনে গম্ভীর হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন সংযুক্তা কতটা ধূর্ত এবং জঘন্য অপরাধী। অবশেষে বিচারক তার রায় ঘোষণা করলেন। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং রেশমিকার জবানবন্দির ভিত্তিতে এটা প্রমাণিত যে সংযুক্তা দেবী কোম্পানির কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং নিজের অপরাধ ঢাকতে তিনি নিরীহ কর্মচারীদের জীবন ধ্বংস করেছেন। তাই আদালত তাকে দোষী সাব্যস্ত করছে এবং তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও বিশাল অঙ্কের জরিমানা দেওয়ার নির্দেশ দিচ্ছে। আদালতের হাতুড়ির শব্দে সংযুক্তা যেন পাথর হয়ে গেলেন। পুলিশ এসে যখন তার হাতে হাতকড়া পরালো, তখন তিনি পাগলের মতো চিৎকার করতে লাগলেন, আমি দেখে নেব তোমাদের সবাইকে, আমি ছাড়ব না। পারুল, রায়ান, তোমরা কেউ শান্তিতে থাকতে পারবে না। কিন্তু তার সেই চিৎকার আদালতের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। কেউ তার কথায় কান দিল না। পারুল এবং রায়ান একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের দীর্ঘ লড়াই আজ সফল হলো। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। আসল চমক অপেক্ষা করছিল এরপর। রায় ঘোষণার পর যখন সবাই আদালত চত্বর থেকে বেরিয়ে আসছিল, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। আদালতের বাইরে ভিড়ের মধ্যে এক জরাজীর্ণ চেহারার লোক দাঁড়িয়েছিল। তার গায়ে ময়লা জামা, মুখে একরাশ দাড়ি, কিন্তু চোখগুলো খুব পরিচিত। রেশমিকা পুলিশ ভ্যানে ওঠার আগে সেই লোকটার দিকে চোখ পড়তেই থমকে দাঁড়ালো। তার বুকটা ধক করে উঠল। সে চিৎকার করে ডাকল, রজত! হ্যাঁ, সেই লোকটি আর কেউ নয়, সেই হারিয়ে যাওয়া রজত। সে এতদিন আত্মগোপন করেছিল, লজ্জা
লজ্জায় ও ভয়, কিন্তু আজ সংযুক্তার শাস্তির খবর শুনে সে নিজেকে আটকাতে পারেনি। রেশমিকা দৌড়ে গিয়ে রজতের পায়ে পড়ল এবং কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চাইল। রজত তাকে তুলে ধরল, তার চোখেও জল। সে বলল, আমি তোমাকে দোষ দিই না রেশমিকা, আমি জানি তুমি পরিস্থিতির শিকার ছিলে। পারুল আর রায়ান দূর থেকে এই দৃশ্য দেখল। পারুলের মনে এক অদ্ভুত প্রশান্তি এলো। সে ভাবল, অন্তত দুটো মানুষ তো আবার এক হতে পারল। রায়ান পারুলের পাশে দাঁড়িয়ে বলল, পারুল, আমি আজ বুঝতে পেরেছি ভালোবাসা মানে অধিকার খাটানো নয়, ভালোবাসা মানে বিশ্বাস আর সম্মান। তুমি আমাকে সেই শিক্ষা দিয়েছ, আমাকে ক্ষমা করে দিও, আমি আর কখনো তোমার ওপর জোর খাটাবো না। আমরা কি পারি না নতুন করে বন্ধু হিসেবে শুরু করতে? পারুল রায়ানের দিকে তাকালো। তার চোখে এখন আর রাগ নেই, আছে এক স্নিগ্ধ আভা। সে হেসে বলল, বন্ধু হতে তো কোনো বাধা নেই রায়ান, কিন্তু মনে রেখো বন্ধুত্বের শর্ত হলো বিশ্বাস। রায়ান হাসল। এক নতুন ভোরের আলো এসে পড়ল তাদের মুখে। অফিসের কালো ছায়া সরে গিয়ে যেন এক নতুন সূর্যের আগমন ঘটল। এভাবেই অন্যায়ের পতন হলো আর সত্যের জয় হলো। আর পারুল প্রমাণ করে দিল যে সাহস আর সত্যতা থাকলে পাহাড় সমান ক্ষমতাকেও হার মানানো সম্ভব।